তো আমরা মানে ইলেকট্রিসিটি শুরু করেছিলাম, ওখানে এই টপিকগুলো হয়ে গেছে এখান থেকে এই অবধি, কার্চফস ল অবধি। তারপরে আজকে আচ্ছা জুলস লটাও পড়ে নিয়েছি মোটামুটি, এটা হয়ে গেছে। তারপরে আজকে পড়বো ইলেকট্রিক্যাল এনার্জি থেকে এই অবধি, এগুলো সব পড়বো, এই রিলেটেড কোশ্চেন অ্যান্সার সলভ করব, সব হবে। তাহলে একটু কুইকলি স্টার্ট করি। দেখো ইলেকট্রিক্যাল এনার্জি শুরু করব, তারপরে পাওয়ার ইউনিট, এগুলো আগে পড়ি, এই পোর্শনটা বেশিক্ষণ লাগবে না, তারপরে থার্মো ইলেকট্রিসিটিতে যাবো। ওকে। আচ্ছা, তো আমরা যদি দেখি পাওয়ার, তাহলে আমরা পাওয়ারকে কিভাবে ডিফাইন করেছিলাম? পাওয়ার মানে ভোল্টেজ ইনটু কারেন্ট, এটা বলেছিলাম। আচ্ছা, তো পাওয়ারের আমি যদি ইউনিটটার কথা বলি, তাহলে ইউনিট কি হবে? ভোল্ট, ভোল্ট। আর কারেন্টের হচ্ছে অ্যাম্পিয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার। এই যে ভোল্ট অ্যাম্পিয়ার, এটাকে আমরা বলি ওয়াট। ওয়াট, আমরা ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে লিখবো ওয়াটটাকে। এবার পয়েন্ট হচ্ছে এই যে ওয়াট যেটা, সেটা হচ্ছে তাহলে পাওয়ারের ইউনিট, কিন্তু এই ইউনিটটা একটু স্মলার ইউনিট, স্মল ইউনিট। আমাদের যদি মানে প্র্যাকটিক্যালি আমরা যে ইউজ করি, সেখানে ওয়াটে যদি আমরা প্রকাশ করি, তাহলে অনেক বড় হয়ে যাবে নাম্বারগুলো। যেমন ধরো যেখানে কুইন্টাল বা তার বেশি টনে লেখা হয়, টন মানে কি, 1 টন মানে 1000 কিলোগ্রাম। তাহলে যদি কিলোগ্রামেই লিখতে হয়, তাহলে অনেক বড় বড় সংখ্যা চলে আসবে, এই জন্য আমরা টন ইউজ করি। তো সিমিলারলি এই ওয়াটটা হচ্ছে তোমার এটা স্মলার ইউনিট। তো আমরা কি করি, প্র্যাকটিক্যাল লাইফে কিলো ওয়াট ইউজ করি। তো কিলো ওয়াট, কেডব্লিউ। তাহলে 1 কিলো ওয়াট মানে কত ওয়াট হবে? 1 কিলো, কিলো মানে 1000, তাহলে 1000 ওয়াট। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। তো এই যে 1 কিলোওয়াট বলছি, এটা পাওয়ারের ইউনিট, ক্ষমতার। কিন্তু আমরা এখন কি বের করতে চাই? আমরা বের করতে চাই এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জির ইউনিট। তো আমরা কি জানি যে এনার্জি তাহলে কি হবে? শক্তি, যেটা ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি হবে পাওয়ার ইনটু টাইম। যে জিনিসটা মানে আমরা, পাওয়ার মানে কি, ক্ষমতা। ক্ষমতা মানে আমরা কি দেখেছিলাম, যে কার্য করার হারকে না। তাহলে এটা হচ্ছে ধরে নাও এনার্জিটা, এটা এনার্জি হয়ে গেল। তাহলে এটা গুণ করে দাও, পাওয়ার ইনটু টাইম করে দিলে তুমি এনার্জি পেয়ে যাও। তো ইলেকট্রিসিটির ক্ষেত্রেও সেমই জিনিস হবে। তাহলে আমি ইলেকট্রিক্যাল এনার্জি যদি বলি, এরপরে আমি খালি এনার্জি লিখবো, ইলেকট্রিক্যাল এনার্জি আর লিখবো না। তো এনার্জি মানে তাহলে এনার্জির ইউনিটটা কি হচ্ছে? ইউনিট যদি দেখি, পাওয়ারের ইউনিট মানে ওয়াট। আর টাইমের ইউনিট, তো টাইমটাকে আমরা এখানে আওয়ার হিসেবে লিখি, আওয়ার, ঘন্টা। তাহলে এনার্জির যে ইউনিট, যেটা হচ্ছে ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার। আচ্ছা, এবার প্র্যাকটিক্যাল লাইফে, মানে ইন প্র্যাকটিক্যাল লাইফ বা কমার্শিয়াল লেভেলে যারা বিদ্যুৎ উৎপাদন করে, তারা কিন্তু ওয়াট আওয়ারে তাদের ইউনিটগুলো প্রকাশ করলে হবে না, অনেক বড় বড় সংখ্যা আসবে। তো এই জন্য ওরা একটু বড় ইউনিট আরও ইউজ করে কমার্শিয়াল লেভেলে। কমার্শিয়াল লেভেলে সেটা যেটা ইউজ করে, সেটা হচ্ছে কিলো ওয়াট আওয়ার। তাহলে 1 কিলো ওয়াট আওয়ার মানে কি হচ্ছে? 1 কিলো ওয়াট আওয়ার মানে হচ্ছে
1000 ওয়াট আওয়ার, ঠিক আছে, 1000 ওয়াট আওয়ার। আচ্ছা, এবার ওয়াট আওয়ারটাকে যদি আমি সেকেন্ডে করে দিই, এটা 1000 হবে, তাহলে 1000 আর আওয়ারটাকে সেকেন্ডে করলে 3600। তাহলে এর তো ওয়াট, ওয়াট মানে কি জুল পার সেকেন্ড, আর আওয়ারটাকে সেকেন্ডে করেছো, তাহলে এই সেকেন্ড আর এই সেকেন্ড কেটে যাবে, জুল পড়ে থাকবে। তো 1 কিলো ওয়াট আওয়ার মানে তাহলে কত দাঁড়ালো? 1 কিলো ওয়াট আওয়ার মানে যদি এনার্জির ইউনিটে লেখো, তাহলে এখানে 3টা জিরো আর এখানে 2টা জিরো, মানে 10⁵ 36 ইন্টু 10⁵ কিন্তু আমি যদি এরকম করে লিখি 3.6 ইন্টু 10⁶ হবে, তাহলে তাহলে এ তো জুল। 1 কিলো ওয়াট আওয়ার মানে 3.6 ইন্টু 10⁶ জুল, এটা একটু মনে রাখা যেতে পারে। 1 কিলো ওয়াট আওয়ার মানে কত জুল। এই যে 1 কিলো ওয়াট আওয়ার বলছি না, এই ইউনিটটাকে আমরা বলছি 1 কিলো ওয়াট আওয়ার, যেটা এটাকে আমরা বলছি বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি, ঠিক আছে। তো এটাকে আমরা নর্মালি আমরা যে বলি না বাড়িতে কত ইউনিট উঠলো, বলে 100 ইউনিট উঠেছে, তাহলে এই জিনিসটার কথাই বলছি। এটাকে ইন কমন, মানে আমরা জেনারেলি এটাকে ইউনিটও বলি, কমনলি ইট ইজ নোন অ্যাজ ইউনিট। তাহলে বোর্ড অফ ট্রেড ইউনিট বলো বা ইউনিট বলো, ওটা বলতে কি বোঝাচ্ছে? 1 কিলো ওয়াট আওয়ার। আর 1 কিলো ওয়াট আওয়ার মানে কত জুল? তাহলে 3.6 ইন্টু 10⁶ জুলের এনার্জির সমান, ঠিক আছে। তো পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, আর ওয়াট কিলো ওয়াট আওয়ার বিওটিটা হচ্ছে এনার্জির ইউনিট, মানে কত এনার্জি তুমি সঞ্চয় করছো, কত এনার্জি ইউজ করছো, ওটা অপচয় করছো, ওগুলো সব। তো সেই রিলেটেড একটা এখানে কোশ্চেন আছে। কোশ্চেনটাতে বলছে যে অ্যান ইলেকট্রিক্যাল রেফ্রিজারেটর রেটেড 400 ওয়াট অপারেটস 8 আওয়ার পার ডে, মানে ওই রেফ্রিজারেটরটা প্রত্যেক দিন 8 ঘন্টা করে চলে। তো বলছে যদি 30 দিন এইভাবে চালানো হয় রেফ্রিজারেটরটাকে, তাহলে আর 3 টাকা পার কিলোওয়াট আওয়ার যদি, মানে পার ইউনিটের যদি 3 টাকা রেট হয়, তাহলে কত ওর খরচা হবে ওটা বের করতে বলছে। তাহলে এখানে কি দেওয়া আছে? পাওয়ারটা দেওয়া আছে 400 ওয়াট, 400 ওয়াট। আমাকে কিলো ওয়াট আওয়ার বের করতে হবে। তাহলে যদি আমি এনার্জি দেখি, তাহলে এনার্জির কি হবে? পাওয়ার ইন্টু টাইম। তাহলে পাওয়ার এখানে 400 ওয়াট, আর টাইম কত? 8 আওয়ার পার ডে। এই 8 দিয়ে গুণ করলাম, তাহলে একদিনে এত এনার্জি আমার ইউটিলাইজ হচ্ছে। কিন্তু 30 দিন চলছে, এরকম হচ্ছে 30 দিন চলছে, 30 দিন। তাহলে 30 দিয়ে আরো গুণ করব, তাহলে এটা টোটাল এনার্জি হবে। কিন্তু এটা ওয়াট আওয়ারে আসলো, এই যে ওয়াট আর আওয়ার, ওয়াট আওয়ারে আসলো। তো আমাকে কিলো ওয়াট আওয়ার বের করতে হবে, তাহলে কি ওয়াট আওয়ার, কিলো ওয়াট গেলে 1000 দিয়ে ডিভাইড করব, তাহলে 400 ইন্টু 8 ইন্টু 30 ডিভাইড বাই যদি আমি 1000 করে দিই, তাহলে এটা কি হলো? কিলো ওয়াট আওয়ার। তাহলে 2টা জিরো আর একটা জিরো, 3টা জিরো কেটে দাও। এটা যদি গুণ করো কত হচ্ছে? 3×4 = 12, 12 ইন্টু 8, 12×8 = 96। তো 96 কিলো ওয়াট আওয়ার। এর মানে ও 30 দিনে টোটাল এত এনার্জি খরচা করবে একটা রেফ্রিজারেটর চালালে। তো কত কস্ট পড়বে? কারণ 3 টাকা পার কিলোওয়াট আওয়ার, তাহলে টোটাল কস্ট হবে 3 ইন্টু এটা। দেয়ার ফোর খরচা হবে, খরচ যেটা, 96 ইন্টু 3, তাহলে এটা 318, 3×7 = 28, 288 রুপিস খরচা পড়বে ওর। তাহলে এরকম করে আমাদের বোর্ড অফ ট্রেড ইউনিট থেকে ক্যালকুলেশন আসতে পারে যে কীরকম খরচা পড়ছে এগুলো। ক্লিয়ার হয়েছে এটা?
পাওয়ার ইউনিট, ইউনিট অফ পাওয়ার, তাহলে ইউনিট অফ পাওয়ার কি ওয়াট, ইউনিট অফ এনার্জি কি ওয়াট আওয়ার, আর বোর্ড অফ ট্রেড ইউনিট কি কিলো ওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেলো এই রিলেটেড একটা অঙ্ক করলাম, আরও আছে। আচ্ছা, এই অঙ্কটা করো তো। এখানে দেখো সেম কোশ্চেন মনে হয়। An electric motor takes 5 ampere from a 220 volt line, মানে এখানে কারেন্টটা কত নিচ্ছে ও বলে দিয়েছে 5 এম্পিয়ার, কত ভোল্টেজে থেকে নিচ্ছে তাহলে ওটা বলে দিয়েছে 220 ভোল্ট। ডিটারমাইন দ্য পাওয়ার অফ দ্য মোটর, তাহলে পাওয়ার তো ইজি, পাওয়ার যেটা হবে ভি ইন্টু আই করে দাও, ভি ইন্টু আই, তাহলে 220 ইন্টু 5, এ তো ওয়াট, তাহলে কত হলো 500, 5 টু দ্য 10, 5 টু দ্য 10, 11, এর মানে 1100 ওয়াট পাওয়ার কনজিউম করছে। অ্যান্ড এনার্জি কনজিউমড ইন 2 আওয়ার, তাহলে এনার্জিটা কি, এনার্জিটা হবে পাওয়ার ইন্টু টাইম, পাওয়ার হচ্ছে তোমার 1100, টাইম হচ্ছে 2 ঘন্টায় বলছে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এ তো ওয়াট আওয়ার হলো, তাহলে 11 দুগুণে 22, 2200 ওয়াট আওয়ার। যদি কিলো ওয়াট আওয়ারে করি তাহলে 1000 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে 2.2 কিলো ওয়াট আওয়ার হচ্ছে। তাহলে ওর এনার্জি কতটা কনজিউম করছে 2 ঘন্টায়, তাহলে 2.2 কিলো ওয়াট আওয়ার, মানে 2.2 বিওটি বা 2.2 ইউনিট এনার্জি ও কনজিউম করছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এখানে একটা দেখো, এটা একটু আগের মানে ইসের কোশ্চেন আগের থেকে এসছে, এটা একটু করো। Read the question first. A piece of wire of resistance R is cut into 5 equal parts, মানে এই ধরো এটা পুরো রেজিস্ট্যান্সটা আছে, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, বলছে এটাকে 5টা ইকুয়াল পার্টে এইভাবে করে কাটা হয়েছে, 5টা ইকুয়াল পার্টে কাটা হয়েছে। এখানে করে দিচ্ছি, তাহলে এটা ধরো একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট, পাঁচটা পার্ট। তা আমরা জানি যে রেজিস্ট্যান্সটা লেন্থের সাথে প্রপোর্শনাল হয়, তো 5টা পার্টে যদি কাটা হয় তাহলে এক একটা ছোট পার্টের রেজিস্ট্যান্স কত হবে, একটার হবে R/5, এটারও R/5 হবে, এটারও R/5 হবে, এটারও R/5 হবে, এটারও R/5 হবে। তো এটা হলো, বলছে দিস পার্টস আর দেন কানেক্টেড ইন প্যারালাল, বলছে এই পার্টগুলোকে এইভাবে করে মানে প্যারালালি যোগ করে দেওয়া হয়েছে। তাহলে এই R/5 গুলো সবগুলোকে একটা প্যারালালি যোগ করা হয়েছে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আর প্রাইম হয়, মানে এইটার যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর প্রাইম হয়, দেন দ্য রেশিও অফ দিস কত হবে। তাহলে দেখো এখানে 1/r প্রাইম আমাদের কি হয়, যে 1/r1, r2, r3 এগুলো সবগুলো R/5, তাহলে 1/r/5 হবে। কিন্তু এরকম সেম 5টা আছে, তাহলে আমি 5 দিয়ে অতগুলো না লিখে 5 দিয়ে গুণ করে দিই, তাহলেই হবে। তাহলে
5/r ইন্টু 5, তাহলে 25/r। আমাকে রেশিওটা r/r প্রাইম বের করতে বলেছে, তাহলে আরটা উপরে নিয়ে চলে যাচ্ছি, তাহলে r/r প্রাইম হয়ে গেল 25। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন কোনটা হবে? ডিটা। তারপরে 2 নম্বরে এটা বলো, তোমরাই বলো 2 নম্বরটা কোনটা হবে? Which of the following terms does not represent electrical power in a circuit? কোনটা ইলেকট্রিক্যাল পাওয়ার নয়? পাওয়ারের রাশিমালা কোনটা নয়? দেখো এখনই লিখলাম না, পাওয়ার মানে ভি ইন্টু আই, তো ভি ইন্টু আই তো হবেই, মানে এটা বলছে কোনটা নয়, এটা তো অ্যান্সার হবে না। পাওয়ার মানে ভি ইন্টু আই। আচ্ছা, ভি ইকুয়াল টু আই আর হয়, তাহলে যদি বসাই তাহলে আই আর বসালে আই স্কোয়ার আর হবে, তাহলে এটাও পাওয়ার দিচ্ছে, মানে এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। আর আইটাকে যদি ভি বাই আর বসাই তাহলে ভি স্কোয়ার বাই আর হচ্ছে, তাহলে এটাও পাওয়ার হচ্ছে, মানে এটাও পাওয়ার হচ্ছে, মানে এটাও অ্যান্সার হবে না, তাহলে কোনটা? এটা হবে অ্যান্সার। হ্যাঁ, যে নট রিপ্রেজেন্ট ইলেকট্রিক্যাল পাওয়ার, তাহলে আই আর স্কোয়ারটা নট রিপ্রেজেন্ট ইলেকট্রিক্যাল পাওয়ার। ওকে, নেক্সট বলছে অ্যান ইলেকট্রিক বাল্ব ইজ রেটেড এত ভোল্ট অ্যান্ড এত ওয়াট, মানে বাল্বটার, এই যে বাল্বটা আছে এর যে ভোল্টেজটা লেখা আছে বাল্বটার গায়ে যে 220 ভোল্ট, আর পাওয়ার হচ্ছে 100 ওয়াট, এটা লেখা আছে। বলছে হোয়েন ইট ইজ অপারেটেড 100 ভোল্ট, কিন্তু এখানে যে লাগানো হয়েছে সোর্সটা, সেটা 200 ভোল্ট দেয়নি, বলছে যে 100 ভোল্টই লাগানো হয়েছে, কিন্তু ওর ক্যাপাসিটি মানে ও ম্যাক্সিমাম জ্বলবে এই বাল্বটা 220 ভোল্টে, 220 ভোল্ট লাগালে ম্যাক্সিমাম 100, জ্বলবে। 110 volt, sir. ও আচ্ছা, 110 ভোল্ট 100 আছে, and 110 ভোল্ট, হ্যাঁ 110 ভোল্ট আছে, আর এখানে হচ্ছে 220 ভোল্ট। তো বলছে যে দ্য পাওয়ার কনজিউমড উইল বি, তাহলে 110 ভোল্ট যদি লাগাও তাহলে এই বাল্বটা দ্বারা কত পাওয়ার কনজিউম হবে, মানে ও কত পাওয়ার ইউজ করবে তাহলে। তো এটা কিভাবে করব? তো দেখো এই স্ট্যান্ডার্ড ইউনিট থেকে যেগুলো দেওয়া আছে, এখান থেকে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্সটা, রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তো আমরা কি জানি যে পাওয়ার ইজ ইকুয়াল টু ভিআই, তো বা ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, কারণ এই রেজিস্ট্যান্সটা বের করব এই ডাটাগুলো থেকে, কারণ এই ভোল্টেজটা বাইরে থেকে দিচ্ছি, এটা অতটা ম্যাটার করে না, এখানে যে লেখা আছে সেগুলো সেগুলো থেকে রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তাহলে আর যদি দেখি, আর মানে হলো ভি স্কোয়ার বাই পি, ভিটা কত 220 ভোল্ট, মানে 220 ইন্টু 220, আর পিটা হচ্ছে কত 100, তাহলে দুটো জিরো আর দুটো জিরো কাটো, তাহলে 22 ইন্টু 22 হলো রেজিস্ট্যান্সটা, আমি গুণ করছি না, যা আছে আছে। তো রেজিস্ট্যান্স আমরা যখন পেয়ে গেলাম, তো এবার আমি 110 ভোল্ট লাগিয়েছি ইনপুটে, তো সেই ক্ষেত্রে পাওয়ারটা কত হবে? তো সেই ক্ষেত্রে পাওয়ারটা আমি করব কি, যে ভি স্কোয়ার বাই আর করে দেবো। কেন? কারণ ভি জানি এখন এটা, আর আর তো এটাই থাকবে না, আমি এখানে ভোল্টেজ যাই দিই না কেন বাল্বটার রেজিস্ট্যান্স তো আর চেঞ্জ হবে না, ওটা তো এটাই থাকবে,
তো ভি স্কোয়ার আমি এখন এটা বসাবো 110-এর স্কোয়ার, তাহলে 110 ইন্টু 110 ডিভাইড বাই আর, আর মানে 22 ইন্টু 22। এই জন্য আমি গুণটা করলাম না এখানে। তাহলে এখানে দেখো 11 দিয়ে কাটবে, তাহলে এটা 10 হলো। এখানেও 11 দিয়ে কাটবে 2, তাহলে 2 দিয়ে কাটো 5 5, তাহলে 25। তাহলে 25 ওয়াট হচ্ছে পাওয়ার এ কনজিউম করছে এই বাল্বটা, তাহলে অ্যান্সার হবে 25। দেখো কোনো কোশ্চেন ডাউট থাকলে এখানে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, এটা দেখো, এটা দেখো তো, two conducting wires of the same material and of equal length and equal diameters, first connected in series then parallel in a circuit across the same potential difference। মানে বলছে দুটো কন্ডাক্টিং ওয়্যার আছে, মানে রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি, ধরো সেম লেন্থ সেমই। তো ব্যাপারটা কি, ধরো প্রথমে লাইনগুলোকে বলছে ফার্স্ট কানেক্টেড ইন সিরিজ, সিরিজে কানেক্ট করেছে। তাহলে ধরো এটা আর এটাকে সিরিজে কানেক্ট করেছে, আর সিরিজে কানেক্ট করেছে আর পরে হচ্ছে প্যারালালে কানেক্ট করেছে। বলছে অ্যাক্রস দ্য সেম পটেনশিয়াল ডিফারেন্স, মানে এখানেও তোমার সে যা ভোল্টেজ আছে, এখানে যা ভোল্টেজ আছে যদি ভি হয়, তো এখানেও কি হবে তোমার, এখানেও ভি অ্যাপ্লাই করেছে, সিরিজে যখন ছিল তখনও ভি অ্যাপ্লাই করেছে। তারপর বলছে দ্য রেশিও অফ হিট প্রডিউসড ইন সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশনস উড বি। তো এখানে কত হিট প্রডিউস হবে, এখানে কত হিট প্রডিউস হবে, মানে জুল হিটিং এর এটা কোশ্চেন, আর এখানে কত হিট প্রডিউস হবে, বোঝা গেছে কোশ্চেনটা কি, ওদের রেশিওটা বের করতে হবে। তো এটা এখানে একটা কনসেপ্ট আরো ক্লিয়ার হবে, আমি বলছি কোন কনসেপ্টটা। সেটা হচ্ছে, দেখো যখন আমরা বলছি যে পাওয়ার বলছি বা হিট বলছি, তো তখন পাওয়ার বলছি তো ভি আই বলছি, বা এখান থেকে আমরা পাচ্ছি আই স্কোয়ার আর, বা পাচ্ছি ভি স্কোয়ার বাই আর, বা তুমি ধরো এইচ এর ক্ষেত্রেও তো মানে জুল হিটিং এ যে এইচটা ছিল সেটা কি ছিল, ভি আই টি ছিল, বা আই স্কোয়ার আর টি ছিল, বা ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার টি বাই আর ছিল, এরকম। এবার অনেক সময় এটা ডাউট আমাদের আছে যে কোনটা কখন ইউজ করব, আই আর আই স্কোয়ার আর কখন ইউজ করব, ভি স্কোয়ার বাই আর কখন ইউজ করব। তো এই কোশ্চেনটা আমরা যখন করব তাহলে বুঝতে পারবে যে কখন কোনটা ইউজ করব। তাহলে দেখো এইখানে ফার্স্ট কেসটাতে যখন আমি সিরিজে কানেক্ট করেছি রেজিস্ট্যান্সগুলো, যেহেতু সেম লেন্থ সেমই আছে, তাহলে সবগুলোর রেজিস্ট্যান্স সেমই হবে, মানে এটার আর হলে এটার আরও হবে, এটাও আর এটাও আর, কারণ সেম ম্যাটেরিয়াল সেম লেন্থ সেম ডায়ামিটার, মানে রেজিস্ট্যান্স সবগুলোর সেম আছে, এটা বলে দিয়েছে। এবার দেখো এখানে যে আই, ধরো সাপোজ আই কারেন্ট যাচ্ছে, তো এই আই কারেন্টটা এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও যাচ্ছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও যাচ্ছে, মানে সবগুলোর মধ্যে সেম রেজিস্ট্যান্স যাচ্ছে। ওকে, তো এবার দেখো আমি এই দুটো রেজিস্ট্যান্সকে রিপ্লেস করে যদি একটা রেজিস্ট্যান্স লাগাতে চাইতাম, মানে আর সিরিজ
এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে এটা কত হতো, আর প্লাস আর টু আর হতো, তাহলে ওই আই কারেন্টটা ওর মধ্যে দিয়ে যেত, তাই না? তো উৎপন্ন যে এটা হিটটা এখানে এইচ এস এ সিরিজে লাগালে যে হিটটা হতো, সেটা কত হতো, আই স্কোয়ার আর, আর মানে আর এস, তাহলে এখানে হতো আই স্কোয়ার টু আর, আচ্ছা টিটাও দিয়ে দিচ্ছি, টি টাইম ধরে নিচ্ছি, দুই ক্ষেত্রে টি টাইমে ধরে নিচ্ছি, তাহলে এটা হলো এটা, ঠিক আছে, টু আই স্কোয়ার আর। এবার সাপোজ ধরো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে তোমার আর ইকুইভ্যালেন্টটা কত হবে, মানে আর প্যারালাল যখন লাগাচ্ছি তাহলে আর প্যারালালটা কত হবে, দুটো রেজিস্ট্যান্স প্যারালালে লাগালে অর্ধেক হয়ে যায়, আমরা দেখেছি, তাহলে আর বাই টু হবে, তাই না? ওকে, তো এবার এখানে যে এইচপিটা হবে সেটা কত, আই স্কোয়ার, না না এখানে ভিটা ভি স্কোয়ার বাই আর ওটা ইউজ করছি, মানে এটা হবে না, আমি অন্য কোশ্চেনটার কথা বলছিলাম। না, এটা করলেও হবে কিন্তু কনভার্ট করতে হবে, ভি স্কোয়ার বাই আর টি, তাহলে এখানে ভি স্কোয়ার বাই আর এস হলো, তাহলে ভি স্কোয়ার বাই টু আর টি হলো, আর এখানেও ভি স্কোয়ার বাই আর পি টি, তাহলে ভি স্কোয়ার বাই আর পি মানে আর বাই টু, মানে আর টুটা উপরে চলে গেলো আর টি। এবার বলছে সিরিজ আর প্যারালালের মধ্যে কম্বিনেশনের রেশিওটা, তাহলে এইচ এইচ বাই এইচ পিটা বের করতে বলছে। তাহলে দেখো the ratio of heat produced in series and parallel, তাহলে এইচএস বাই এইচপি, তাহলে ভি স্কোয়ার বাই টু আর টি ডিভাইডেড বাই এটা টু ভি স্কোয়ার বাই আর টি, এই টিটা আর এই টিটা কাটবে, তারপরে আহ, কি হবে, ভি স্কোয়ার বাই টু আর ইন্টু আর বাই টু ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার কাটলো, আর আর কাটলো, মানে ওয়ান বাই ফোর হলো, ওয়ান বাই ফোর, তাহলে ওয়ান বাই ফোর মানে এইচ एस इज टू एच पी কত হবে, এইচ एस इज टू एच पी इसका मतलब ওয়ান ইজ টু ফোর, তাহলে এখানে সিটা হবে অ্যান্সার। ঠিক আছে, এই যেটা বলছিলাম যে কখন কোন ফর্মুলাটা ইউজ করবো, এটার জন্য অন্য অঙ্কটা থেকে বোঝা যাবে, আমি অন্য অঙ্কটা নিয়ে আসছি। কোথায় গেল, হ্যাঁ এই কোশ্চেনটা, এই দেখো এখানে অনেকগুলো কোশ্চেন আমি দিয়েছি, বুঝতে পারলে, এনসিআরটির এগুলো ভালো ভালো কোশ্চেন, তো এখান থেকে এগুলো তোমাদের করতে দেবো, এগুলো করবে, আমি আজকে ফাইলটা দিয়ে দেবো, এগুলো করবে, আমি এখন এটা করব, আর হ্যাঁ এটা করি। এখানে দেখো, compare the power used in the 2 ohm resistor in each of the following circuits। এক নম্বর সার্কিটটা কি, এক নম্বর সার্কিট এ 6 ভোল্ট ব্যাটারি ইন সিরিজ, মানে একটা ব্যাটারি হচ্ছে 6 ভোল্টের, এটা 6 ভোল্টের ব্যাটারি, এটা ইন সিরিজ উইথ 1 ওহম অ্যান্ড 2 ওহম রেজিস্টার, মানে একটা 1 ওহম রেজিস্টার আছে আর একটা 2 ওহম রেজিস্টার আছে, 1 ওহম 2 ওহম রেজিস্টার আছে, এভাবে কানেক্ট করা হয়েছে, এখানে 6 ভোল্ট, এটা একটা কেস বলেছে, এটা এক নম্বর কেস। আর দুই নম্বর কেস বলছে কি, যে এ 4 ভোল্ট ব্যাটারি, মানে এখন ব্যাটারিটা যে এটা সেটা হচ্ছে 4 ভোল্ট, ইন প্যারালাল উইথ 12 ওহম অ্যান্ড 2 ওহম, মানে 12 ওহম আর 2 ওহম যে রেজিস্ট্যান্স দুটো, এই দুটো এখন প্যারালালে কানেক্টেড আছে,
আর তারপরে এই ব্যাটারিটা কানেক্ট করা হয়েছে। তো বলছে এই বোধ ক্ষেত্রে এই 2 ওহমের কত পাওয়ার ইউজ হবে ওটা বের করতে বলেছে। 2 ওহমের মধ্যে এটা কত পাওয়ার হবে ওটা বের করতে বলেছে। ঠিক আছে, তো পাওয়ার পাওয়ার মানে কি? দেখো এখানে এই সার্কিটে, এখানে এই 1 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে 2 ওহমের মধ্যে দিয়েও সেম কারেন্ট যাচ্ছে, ঠিক কি না? যদি আই কারেন্ট পাস করে তাহলে এর মধ্যে আই গেলে এর মধ্যেও আই যাবে। তো এখানে আমি কি করব, যে আইটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তো আইটা কিভাবে বের করব? আই মানে কি হবে? আই ভি ইকুয়াল টু আই আর হয় না, তাহলে আই ইন্টু আর, আর মানে আর ইকুইভ্যালেন্ট টোটালটা ইজ ইকুয়াল টু ভি হবে। তো আইটা হবে ভি বাই আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট মানে কত? ভি হচ্ছে 6 ভোল্ট, আর ইকুইভ্যালেন্ট সিরিজে আছে মানে 1 + 2 3, মানে 2 এম্পিয়ার। তো এই যে 2 এম্পিয়ার কারেন্টটা, সেটা এই 1 ওহমের মধ্যে দিয়েও যাচ্ছে আর 2 ওহমের মধ্যে দিয়েও যাচ্ছে। বলছে 2 ওহমের অ্যাক্রসে কত পাওয়ার ইউজ হবে, তাহলে 2 ওহমের সেখানে তাহলে কত হবে? আই স্কোয়ার আর হবে। এখানে দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে বলে আই স্কোয়ার আর করে দিলাম। ঠিক আছে, এখানে আলাদা কি, এর অ্যাক্রসে ভোল্টেজ, যেটা ভোল্টেজ ড্রপটা যদি ভি 1 হয়, আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ওটা হচ্ছে ভি 2, তাহলে ভি 1 আর ভি 2টা আলাদা, কিন্তু কারেন্ট সেমই এখানে। তো যেহেতু কারেন্টটা সেম, তো আমরা আই স্কোয়ার আর লিখবো। তাহলে আই স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, আর ইন্টু আর মানে হচ্ছে তোমার 2 ওহম, তাহলে হয়ে গেল তোমার 8 ওয়াট। তাহলে 8 ওয়াট এখানে 2 ওহমের অ্যাক্রসে পাওয়ার কনজিউম হচ্ছে। এবার এখানে চলে আসো, এখানে টোটাল কারেন্টটা যদি আমাকে বের করতে হয় তাহলে কিভাবে বের করবো? এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি আগে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও বের করার দরকার নেই। এখানে দেখো, এটা যেহেতু প্যারালালে আছে, তো এখানে দেখো এই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজটা সেমই না। 4 ভোল্ট মানে কি, 12 ওহম রেজিস্ট্যান্সটার দুই পাশেও 4 ভোল্ট আছে, আর 2 ওহম রেজিস্ট্যান্সটার দুই পাশেও 4 ভোল্টই অ্যাপ্লাই হয়েছে। এর মানে এখানে ভোল্টেজটা সেমই আছে দু ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা যখন পাওয়ারটা বের করব, তো আইটা বের করব না, আই ইউজ করব না, ভি এ দিয়ে ইউজ করব। কারণ কি, এই আইটা তো ডিভাইড হয়ে যাচ্ছে না, এদিকে I1 চলে যাচ্ছে আর এইদিকে I - I1 চলে যাচ্ছে, তো ডিভাইড হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের আইটা ইউজ করা চলবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ভিটা ইউজ করব, কারণ এক্ষেত্রে প্যারালালে ভিটা ইউজ করতে হবে, কারণ ভিটা দুটোর ক্ষেত্রে সেম। তাহলে ভি স্কোয়ার বাই আর করবো। তো ভি স্কোয়ার মানে 4 এর স্কোয়ার, আর 2 ওহমের ইসে বের করতে বলেছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 16/2। তাহলে এখানেও কি হচ্ছে? 8 ওয়াট। দেখো দুই ক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন হচ্ছে 8 ওয়াট। বাট একটা জিনিস বুঝতে হবে, এখানে আমরা 6 ভোল্ট ব্যাটারিটা লাগিয়েছি, এখানে 4 ভোল্ট ব্যাটারি লাগিয়েছি, তাতেই 8 ওয়াট কিন্তু 2 ওহমটা ইউজ করছে। এটা কেন পসিবল হলো? তার কারণ এগুলো প্যারালালে কানেক্টেড আছে, এই জন্য। আর এই জন্যই একটা কারণ, এটাও একটা কারণ যে আমরা বাড়িতে যে অ্যাপ্লায়েন্সগুলো, ফ্যান বা বাল্বগুলো লাগাই, সেগুলো প্যারালালে লাগাই, যাতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কম হয় আর এফিশিয়েন্ট ইউজ অফ পাওয়ার হয়। এই যে 8 কম ভোল্টেজ লাগিয়েছো, তাও তুমি 8 ওয়াট পাওয়ার ইউজ করছো। তো এটা ভালো প্যারালালে লাগানো বাড়িতে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু পড়ো তো। 2 lamps, one rated 100 watt at 220 volt and the other, এটা লাস্ট করবো, তারপরে আমরা অন্য টপিকে যাব। দুটো ল্যাম্প আছে, প্যারালালে কানেক্টেড আছে। এটা ভোল্টেজ যেটা সেটা বলে দিয়েছে।
ভোল্টেজটা 220 ভোল্ট, আর এই বাল্বটার যে রেটিংটা বলে দিয়েছে সেটা হচ্ছে 100 ওয়াট 220 ভোল্ট। আর একটা এই বাল্বটার বলে দিয়েছে 60, তাহলে 220 ভোল্ট প্যারালালে কানেক্ট করেছে, মানে দুটোই 220 ভোল্টে অপারেট করছে, কিন্তু এর পাওয়ার বেশি এর পাওয়ার কম, এই বাল্বটার পাওয়ার বেশি এটার কম। বলছে হোয়াট কারেন্ট ইজ ড্রন ফ্রম দ্য লাইন ইফ সাপ্লাই ভোল্টেজ ইজ 220 ভোল্ট। তো বলছে এখান থেকে কত কারেন্ট যাবে ওটা বের করতে বলছে। তাহলে ধরো আই কারেন্ট যাচ্ছে, তাহলে এটা ডিভাইড হয়ে যাবে, এদিকে I1 এদিকে I2, ঠিক আছে। তো I1টা বের করবো I2টা বের করবো, দুটো যোগ করে দেবো, তো আই পেয়ে যাবো। এবার I1টা বের করবো কিভাবে, দেখো এটা এটা পাওয়ার না, এটা ভোল্টেজ, তো P ইকুয়াল টু VI আমরা জানি, তাহলে I মানে P/V, তাহলে I1 মানে কি হবে, I1 মানে P মানে 100 বাই V, ভোল্টেজ 220, তাহলে 10/22। I2টা সিমিলারলি কত হবে, পাওয়ার মানে 60 আর ভোল্টেজ মানে 220, 0 0 কাটো, তাহলে 6/22। তাহলে টোটাল কারেন্ট কত হবে, এটা হবে, দুটো যোগ করে দাও, I1 প্লাস I2, 10/22 প্লাস 6/22, তাহলে 16/22, বা যদি বলো 2 দিয়ে কাটো তাহলে 8/11 এম্পিয়ার, 8/11 এম্পিয়ার। এ তো কারেন্ট টোটাল ওই সোর্সটা থেকে ড্র হবে। তারপরে এই কোশ্চেনটা আছে, এটা এনার্জি কনজামশনের, ওটা দেখবে ওয়াট আওয়ার যেটা ছিল। তো এই 16টা কোশ্চেনের মতো আছে মনে হয়, তো এগুলো তোমরা বাকিগুলো করবে। এখন আমরা নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে যে থার্মো ইলেকট্রিসিটিতে যাব। মানে কি, তাপ তড়িৎ ক্রিয়া, তাপ তড়িৎ, থার্মো ইলেকট্রিসিটি মানে তাপ থেকে তড়িৎ, তড়িৎ থেকে তাপ, এরকম ব্যাপার স্যাপার, ঠিক আছে। মানে থার্মো মানে কি, থার্মাল, তাপ, হিট, আর ইলেকট্রিসিটি মানে হচ্ছে তড়িৎ। এর মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি হিট দাও আর তড়িৎ নাও, হিট দাও কারেন্ট নাও, এরকম ব্যাপার, বা কারেন্ট দাও হিট নাও, এরকম ব্যাপার। তাহলে এরকম ঘটনা যদি আমরা ঘটাতে পারি, ওই ঘটনাগুলোকে বলবো কি, থার্মো ইলেকট্রিসিটি। তো এরকম একটা ঘটনা আমরা পড়ে নিয়েছি কোথায়, সেটা হচ্ছে জুলস ল। জুলস লতে কি পড়েছি, যে কোনো একটা রেজিস্টারের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করে আর কি, ধরো আই কারেন্ট পাস হচ্ছে, আর ওর রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে এখানে একটা হিট জেনারেট হয় না, তো সেই হিটটার পরিমাণ কত হয়, আমরা দেখেছিলাম I² আর টি টাইম ধরে পাস হলে I² আর টি হয়, এ তো জুল হয়, ঠিক আছে। এবার এটাকে যদি ক্যালোরিতে করতে হয়, তাহলে আমরা মানে 1 জুল ইজ ইকুয়াল টু 4.2 ক্যালোরি, ঠিক আছে। তাহলে জুল থেকে, না 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 উল্টো হয়ে গেল, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। হ্যাঁ, এটা উল্টো হয়ে গেল, এটা একটু মনে রাখতে পারো, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। আসলে ক্যালোরি ইউনিটটা বর্তমানে এনসিয়েন্ট টাইমে ওরা হিটের, এটা হচ্ছে হিটের ইউনিট, হিট মানে এনসিয়েন্ট টাইমে হিটের ইউনিট হিসেবে ক্যালোরি ইউজ করা হতো, আর জুলটা হচ্ছে তোমার পাওয়ারের ইউনিট। এবার এখানে দেখো, যদি আমি সিজিএসে করি তাহলে 4.2 দিয়ে ডিভাইড করে দিতে হবে, I²RT/4.2 দিয়ে ডিভাইড করলে ক্যালোরিতে পেয়ে যাবো। তো এই 4.2টাকে যে ধরে নেওয়া হয়, যেটা ও বলছিল আগের দিন, যে যেটা কি ওই জিনিসটা,
তো যাই হোক, ওটা মেন পয়েন্ট না। মেন পয়েন্ট হচ্ছে যে এখানে কি হচ্ছে, যে তুমি কারেন্ট দিচ্ছ, আর কারেন্ট দিয়ে তুমি পাচ্ছ কি হিট, রাইট? তো এখানে উল্টোটা পসিবল আছে কি, যে তুমি যদি হিট দাও তো তুমি কারেন্ট পাবে, এখানে কি উল্টোটা পসিবল আছে? অ্যান্সার করবে। আর তুমি হিট দিচ্ছ, ধরো একদিকে ধরো আগুন লাগিয়ে দিলে, তাহলে কি কারেন্ট যাবে কি তারটার মধ্যে দিয়ে? অ্যান্সার হচ্ছে যাবে না, ঠিক আছে? মানে একটা কন্ডাক্টর আছে, তুমি যদি কারেন্ট পাঠাচ্ছ, ওর রেজিস্ট্যান্সের জন্য ওর একটা হিট জেনারেট হচ্ছে। আমি বলছি যে এখানে আমি ধরো হিট দিচ্ছি, তো কারেন্ট তো যাবে না, না? এর মানে জুল যে লটা, জুল হিটিংটা, এটা হবে না, মানে রিভার্সটা নট পসিবল, বিপরীতটা সম্ভব নয়, রিভার্সটা কি হবে না। এই জন্য আমরা বলি কি, যে জুল হিটিং যেটা, জুল হিটিং এটা হচ্ছে ইররিভার্সিবল, ইররিভার্সিবল বা একমুখী বলি, ইররিভার্সিবল, ইররিভার্সিবল একমুখী। কেমিস্ট্রিতে তোমরা পড়ো একমুখী, উভমুখী, এরকম করে। তাহলে এটাও একমুখী। একমুখী মানে কি, তুমি কারেন্ট দিলে হিটই পাবে খালি, এখানে হিট দিলে তুমি কারেন্টের পাওয়ার কোনো চান্স নেই। তো এটা একটা জুলস ছিল। কিন্তু আর জুলস, জুলস যে হিটিংটা ওটা হচ্ছে ইররিভার্সিবল। এই অবধি ক্লিয়ার হয়েছে যে জুলস হিটিংটা ইররিভার্সিবল। জুলস হিটিং এটা ইররিভার্সিবল প্রসেস, মানে উল্টোটা পসিবল নয়। আচ্ছা, তাহলে এরকম কি কোনো প্রসেস আছে যেগুলো রিভার্সিবল? মানে তুমি হিট দিলে তো কারেন্ট পাবে, আর কারেন্ট দিলে হিটও পাবে, এরকম কি কোনো প্রসেস আছে? তো অ্যান্সার হচ্ছে ইয়েস। কোথায় আছে দেখি? তো তিনটা ইফেক্ট হয়। একটা হচ্ছে সিবেক ইফেক্ট, একটা হচ্ছে পেল্টিয়ার্স ইফেক্ট, আর একটা হচ্ছে থমসন ইফেক্ট। তো এই তিনটা ইফেক্টে হচ্ছে রিভার্সিবল, মানে কি তুমি টেম্পারেচার ডিফারেন্স করলে কারেন্ট পাবে, আর কারেন্ট পাঠালে টেম্পারেচার ডিফারেন্স হবে, এরকম ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের সিলেবাসে থমসন ইফেক্টটা নেই, শুধু সিবেক ইফেক্টটা আর পেল্টিয়ার ইফেক্টটা আছে। তো আমরা এখন যেটা পড়বো সেটা শুধু সিবেক আর পেল্টিয়ারই পড়বো, থমসনটা পড়বো না। ওকে? তাহলে 1 নম্বর পয়েন্ট তো এটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে সিবেক ইফেক্টটা রিভার্সিবল ইফেক্ট, মানে রিভার্সিবল একটা প্রক্রিয়া, মানে উভমুখী প্রক্রিয়া। আগে আমরা পড়ি সিবেক ইফেক্টের ব্যাপারে, তাহলে আরো ক্লিয়ার হবে যে কেন বলছি। আচ্ছা, সিবেক ইফেক্ট। সিবেক ইফেক্টে কি বলছে, মানে এটা একজন বিজ্ঞানী সিবেক নামে, জোহান সিবেক নামে এই ইফেক্টটা মানে ডিসকভার করেছিল আর কি, 19th সেঞ্চুরিতে। তো ও কি করেছিল, যে এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে মেটাল নিতে হবে, মেটালটা ডিসিমিলার মেটাল হতে হবে, একই ধরনের না, মানে দুটোই আয়রনের নিলে হবে না, একটা আয়রনের না একটা অন্য কিছু না, কপার নিয়ে নাও এরকম। তাহলে ডিসিমিলার মেটাল নিতে হবে, ঠিক আছে? এবার ডিসিমিলার মেটাল নাও দুটো,
নিয়ে এগুলোকে কানেক্ট করো। তাহলে ধরে নাও আমি একটা নিচ্ছি কপার আর একটা নিচ্ছি আয়রন। তাহলে ধরো আহ, আমার এই ইয়েলোটা হচ্ছে কপার ধরে নাও, এটা কপারের ওয়্যার, এটা কপার। আর আয়রনটা হচ্ছে ধরো এটা অরেঞ্জটা হচ্ছে আয়রন। এদিকে কানেক্ট করেছি, ধরো এদিকেও কানেক্ট করেছি, ঠিক আছে? মানে এটা হচ্ছে আয়রন আর এটা হচ্ছে আয়রন। তাহলে এদের দেখো এগুলো হচ্ছে জাংশন। জাংশন মানে যেখানে কানেক্ট হয়, এইটা আর এটা হচ্ছে জাংশন, ঠিক আছে? তো এবার এই জাংশনটাকে ধরো আমি একটা জায়গায় কোল্ড করেছি, মানে সাপোজ ধরো এটা কোল্ড জাংশন, মানে কুল করেছি, এটা কোল্ড জাংশন। আর এই পাশের জাংশনটা হচ্ছে ধরো হট জাংশন, ঠিক আছে? হট জাংশন। তো ব্যাপারটা কি এখন কি হয়েছে, এটা একটা মেটাল, আয়রন, আয়রন আর কপার এদের জাংশন করেছি, কোল্ড জাংশন। মানে এখানকার টেম্পারেচার যদি T1 হয় আর এখানকার টেম্পারেচার যদি T2 হয়, তাহলে নিশ্চয়ই T2টা গ্রেটার দেন T1, এটা আমি বলছি। তাহলে এবার দেখো এরকম সিচুয়েশানে আমি যদি এখানে একটা তার দিয়ে যোগ করি, মানে এখানে ধরো তার দিয়ে যোগ করে দিই, আর এখানে একটা যদি আমি একটা গ্যালভানোমিটার পটেনশিওমিটার লাগিয়ে দিই, তো দেখবো যে এটা ডিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে? এটা ডিফ্লেকশন হচ্ছে। তো এটা এর মানে কি? এর মানে নিশ্চয়ই এদের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়েছে, একটা ইএমএফ তৈরি হয়েছে, ঠিক আছে? ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়েছে। আর যার জন্য কি হচ্ছে, এই সার্কিটটার মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই যে ইফেক্টটা না, কোন ইফেক্টটা? যে দুই ধরনের মেটাল নিয়ে, দুই ধরনের ধাতু নিয়ে তুমি যোগ করো, যোগ করে একটা প্রান্তে তুমি হচ্ছে ঠান্ডা করো, একটা প্রান্তে গরম করো, তাহলে এদের মধ্যে যে একটা ইএমএফ তৈরি হলো, আর তার জন্য ওই সার্কিটের মধ্যে একটা কারেন্ট যে গেল, তো এই ইফেক্টটাকে আমরা বলছি সিবেক ইফেক্ট, ঠিক আছে? এটাকে বলছি সিবেক ইফেক্ট। আর এই যে ইএমএফ যেটা তৈরি হবে, তাহলে সেটাকে আমরা কি ইএমএফ বলবো? সেটাকে বলবো থার্মো ইলেকট্রিক ইএমএফ। থার্মো ইলেকট্রিক কেন? কারণ এটা থার্মালের জন্য, এটা হচ্ছে হিট দেওয়ার জন্য, এটা হচ্ছে তাপ দেওয়ার জন্য, তাপের পরিবর্তনের জন্য এই ইএমএফটা তৈরি হয়েছে। এই জন্য এই ধরনের ইএমএফ গুলোকে আমরা বলি থার্মো ইলেকট্রিক ইএমএফ, ঠিক আছে? আচ্ছা, একটা ডাটা দিচ্ছি। ডাটাটা হচ্ছে এরকম যে তুমি যদি এদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স 100 করো, 100 ডিগ্রি করো আর কি, ঠিক আছে? মানে T2 মাইনাস T1 যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড করো, ঠিক আছে? বা 100 ডিগ্রি করো, কেলভিন বা সেন্টিগ্রেড যাই হোক, ডিফারেন্সটা তো সেন্টিগ্রেড বা ডিগ্রি যাই হোক না কেন, অসুবিধা নেই। 100 ডিগ্রি যদি করো, তাহলে যে ইএমএফটা তৈরি হয় সেটা 1.22 মিলি ভোল্ট তৈরি হয়। এর মানে বোঝা যাচ্ছে যে এখানকার টেম্পারেচার ডিফারেন্সের জন্য যে মানে ভোল্টেজ ডিফারেন্সটা তৈরি হচ্ছে সেটা অত বেশি না, খুব বেশি না আর কি, মিলি ভোল্ট অর্ডারে তৈরি হচ্ছে, ঠিক আছে? মানে খুব বেশি পরিমাণ কারেন্ট যে পাবো ওরকম না, বাট আমরা কারেন্ট পাচ্ছি আর কি। তো এই ইফেক্টটাকে আমরা বলছি সিবেক ইফেক্ট, ঠিক আছে? আর এই যে ইএমএফটা যেটা প্রডিউস হচ্ছে ওটা ধরো আমরা ই বলছি। এটা কি তাহলে? ক্যাপিটাল ইটা, ক্যাপিটাল ইটা হচ্ছে তোমার থার্মো ইলেকট্রিক ইএমএফ, এটা ক্যাপিটাল ইটা, ঠিক আছে? এবার বা থার্মো ইএমএফও বলি, এটাকে আমরা থার্মো ইএমএফও বলি, থার্মো ইলেকট্রিক ইএমএফ বা থার্মো ইএমএফ বলি, থার্মো ইএমএফ। কেন? তার কারণ তো তাপমাত্রার যে পরিবর্তনের জন্য এটা প্রডিউস হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো একটা গ্রাফ বুঝতে হবে আমাদের।
সিবেক ইফেক্ট রিলেটেড, সেটা আমি বলছি। গ্রাফটা হচ্ছে যে এখানকার টেম্পারেচারটা সাপোজ ধরে নাও 0 করে দিয়েছে, ঠিক আছে, মানে T1টা ধরো 0 ডিগ্রি করে দিয়েছে সেন্টিগ্রেড, আর T2টা আমরাই বাড়াবো, T2টা ধীরে ধীরে বাড়াবো। তাহলে এখানে ইএমএফ এর যে ভেরিয়েশনটা, ওটা আমি গ্রাফটা প্লট করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে এর মানে আমি এইদিকে ধরো ওয়াই এক্সিস এর দিকে থার্মো থার্মো ইএমএফটা দিচ্ছি ইটা, আর এক্স এক্সিস এর দিকে আমি দিচ্ছি টেম্পারেচারটা। টেম্পারেচারটা দেখো, যখন টেম্পারেচারটা 0 এখানে ছিল আর এখানেও ধরো 0 ছিল, ইনিশিয়ালি দুটোই 0 ছিল, T2টা কে আমি বলছি টি ধরো, তাহলে এই টিটা এটাও 0 ছিল, তাহলে এখানে টেম্পারেচার কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই। তাহলে কোনো ইএমএফ প্রডিউস হবে কি? তো অ্যান্সার হচ্ছে নো, ঠিক আছে। তো যখন ডিফারেন্স টেম্পারেচার নেই, তো কোনো ইএমএফও তৈরি হবে না, কোনো কারেন্টও যাবে না, তো তখন এখানেই পয়েন্টে থাকবে। এবার আমি টেম্পারেচার ডিফারেন্সটা বাড়াচ্ছি, তো কারেন্ট এটা থার্মো ইএমএফটা যেটা, ওটাও বাড়বে, এভাবে করে বাড়বে বাড়বে, ঠিক আছে। তো তারপরে একটা সময় আসবে যে ওটা আর বাড়ছে না, ওটা একটু কনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আরও যদি টেম্পারেচার বাড়াতে থাকো, তো দেখবে যে একটা সময় আসবে আবার যেভাবে বেড়েছিল সেভাবে কমে যাবে, এইভাবে। তো এই ধরনের একটা গ্রাফ আমাদের দেখায়। তো এই গ্রাফটা কি ধরনের? এটা একটা প্যারাবোলা দিচ্ছে, তাই না? এটা প্যারাবোলিক নেচার দিচ্ছে। তাহলে এই যে ম্যাক্সিমাম, যে টেম্পারেচারের জন্য ম্যাক্সিমাম ইএমএফটা হচ্ছে, এটা ইটা ম্যাক্স হচ্ছে, এর বেশি আর ম্যাক্স হচ্ছে না, মানে থার্মো ইএমএফটা ম্যাক্সিমাম হচ্ছে যে টেম্পারেচারের জন্য, সেই টেম্পারেচারটাকে আমরা বলি টিএন, নিউট্রাল টেম্পারেচার, ঠিক আছে। তাহলে টিএনটা কি? টিএনটা হচ্ছে নিউট্রাল টেম্পারেচার। নিউট্রাল টেম্পারেচার মানে কি? যেখানে থার্মো ইএমএফটা ম্যাক্স হয়, ম্যাক্সিমাম হয়। আচ্ছা, ম্যাক্সিমাম হওয়ার পর তারপরে আবার কমছে 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 কমছে, তাহলে যে টেম্পারেচারে আবার ইএমএফটা 0 হয়ে যায়, তো সেইটাকে আমরা বলি, এই টেম্পারেচারটাকে বলি টি আই। দেখো এখানে ইনভার্সন হয়েছে না, উল্টো হয়েছে, তাহলে এই জন্য আমরা এটাকে বলি ইনভার্সন টেম্পারেচার, ঠিক আছে, বা টেম্পারেচার অফ ইনভার্সন বলতে পারি। তাহলে টি আইটা কি হলো? টি আইটা হচ্ছে টেম্পারেচার অফ ইনভার্সন, ঠিক আছে। এবার এই যে এই ধরনের যে গ্রাফটা আছে না, তো এটা যদি আমরা ফিট করি কোনো ইকুয়েশনে, তাহলে যে ইকুয়েশনটা পাবো, সেই ইকুয়েশনটা হচ্ছে এই ধরনের হয়, যে ইটা সেটা হচ্ছে কিছু একটা কনস্ট্যান্ট থাকে, ধরো এ টি প্লাস অন্য কনস্ট্যান্ট বি টি স্কোয়ার, তাহলে এই ফর্মে তোমার থার্মো ইএমএফটা টেম্পারেচারের সাথে ভ্যারি করে, ঠিক আছে। এবার এই জিনিসটা থেকে আমি অন্য কিছু বের করছি, যে টি এনটা আর টি আইটা কীভাবে বের করবো, ওটা আমরা দেখবো এখন। ওকে, তো আমি কি কি পেলাম, ধরো গ্রাফটা তাড়াতাড়ি প্লট করে নিই। এদিকে টি ছিল, এদিকে থার্মো ইএমএফটা ছিল, আর যদি গ্রাফটা দেখি তাহলে এরকম ছিল, প্যারাবোলিক ইন নেচার ছিল।
আর এখানে এই পয়েন্টটাকে আমি বলছিলাম টি এন নিউট্রাল টেম্পারেচার, আর এই পয়েন্টটাকে বলছি টি আই। ওকে, আচ্ছা যে কোনো পয়েন্টে আমি যদি একটা স্লোপ নিই, একটা স্লোপ নিয়ে ধরো এরকম একটা স্লোপ নিই, তাহলে এই যে স্লোপটা কি দিচ্ছে, স্লোপটা দিচ্ছে তোমার ডিই বা ডেল্টা, বড় ডেল্টা ই এটা, আর এটা দিচ্ছে ডেল্টা টি। এই স্লোপটা দিচ্ছে ডেল্টা ই বাই ডেল্টা টি, বা ডিটিটা টেন্স টু জিরো করলে ডিই ডিটি করবে, ডেল্টা টিটা টেন্স টু জিরো করবে। তো এবার দেখো মানে রিলেশনটা কীরকম লিখলাম, ই ইজ ইকুয়াল টু এটি প্লাস বি টি স্কোয়ার। এই পয়েন্টে নিউট্রাল পয়েন্টে যদি আমি স্লোপটা দেখি তো সেটা কত হবে বলো, নিউট্রাল পয়েন্টের স্লোপটা কত হচ্ছে, 0 ডিগ্রি হচ্ছে না? নিউট্রাল পয়েন্টের স্লোপটা টেন থিটার মানটা ওটা 0 হয়ে যাচ্ছে। কেন 0? কারণ ডেল্টা ইটাই তো 0 হয়ে যাচ্ছে এখানে, ডেল্টা ইটা 0 হয়ে যাচ্ছে। তো ডেল্টা ই 0 মানে কি, ডেল্টা ই বাই ডেল্টা টি ওটাও 0। তাহলে নিউট্রাল পয়েন্টে ডেল্টা ই বাই ডেল্টা টিটা 0, এটা একটা ক্লিয়ার হয়েছে। তো আমি যদি ডিই ডিটি বের করি এখান থেকে, তাহলে কি দিচ্ছে এ প্লাস টু বি টি। এবার অ্যাট এ নিউট্রাল পয়েন্ট যদি বলি, নিউট্রাল পয়েন্টে কি হবে, ডি বাই ডিটিটা 0 হবে, যখন টিটা কি টি এন 0। তাহলে ডি বাই ডিটি মানে কি এ প্লাস টু বি টি এন ইকুয়াল টু 0। তাহলে টি এনটা কত হলো, টি এন মানে নিউট্রাল টেম্পারেচারটা ইন টার্মস অফ এ অ্যান্ড বি, যেটা হলো মাইনাস এ বাই টু বি। এই রিলেশনটা অনেক সময় ডিরাইভ করতে আসতে পারে, বা এটা ইউজ করে অঙ্ক দিতে পারে এরকম। এটা হলো, এবার এটা তো নিউট্রাল টেম্পারেচার হলো। এবার দেখো যখন টিটা টিআই মানে ইনভার্সন টেম্পারেচারে যাচ্ছে, আবার কেস হচ্ছে যে ওয়েন টিটা যদি টিআই হয়, টিটা যদি টিআই হয় তখন কোন ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, ই এর ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে না আবার। তো টিটা টিআই মানে থার্মো ইএমএফটা 0। তো আমি এখানেই এখানে এক নাম্বারটাতেই, এই কোয়েশ্চেনটাতে এক নাম্বার বলে দিচ্ছি, তাহলে এই এক নাম্বারেই 0 করে দিই ইটাকে, আর এ টিটাকে টিআই বলে দিই, প্লাস বি টিআই স্কোয়ার বলে দিই। তো এখানে টিআই একটা কমন নিয়ে 0 হয়ে যাবে, তাহলে টিআইটা যেটা হবে মাইনাস এ বাই বি, মাইনাস এ বাই বি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই জিরো টেম্পারেচারে যখন টেম্পারেচারটা এদিকেও 0 ছিল, সেটা যদি T0 টেম্পারেচার হয়, ঠিক আছে, তো এই টিএন থেকে T0 যে ডিফারেন্সটা, আর টিএন আর টিআইএন এর মধ্যে ডিফারেন্সটা সেমই। তো এর মানে কি হচ্ছে, এর মানে হচ্ছে যে টি এন মাইনাস T0 যদি করো, আর টি আই মাইনাস T0 যদি করো, তাহলে দুটোই সেম। তাহলে টি এন যেটা নিউট্রাল টেম্পারেচারটা, বা টি আই যদি আমি বের করতে চাই, তাহলে টি আইটা ইনভার্সন টেম্পারেচারটা যেটা হবে, সেটা হবে টি আই মাইনাস টি এন, না না উল্টো হয়ে গেছে, টি এন মাইনাস T0 করবো না, এটা ডিফারেন্স নিতে যাচ্ছি। টি এন মাইনাস T0 তো ঠিকই আছে, আর এখানে টি আই মাইনাস টি এন, এটা হবে টি এন। তাহলে এইদিকে টু টি এন হলো মাইনাস টু জিরো T0, এটা এন।
তাহলে টিআই ইজ ইকুয়াল টু 2 টাইমস টিএন মাইনাস টি জিরো। তাহলে এই রিলেশনটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে ইনভার্সন টেম্পারেচারটা এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এটা টি জিরোর উপরে নির্ভর করছে। ঠিক আছে, মানে কোল্ড জাংশনের যে টেম্পারেচারটা তার উপরে নির্ভর করছে। মানে টি জিরোটা যদি আমি এখানে এই যে কোল্ড জাংশনে টি জিরোটা এখানে যদি 0 ডিগ্রি রাখি তাহলে তো একটা ভ্যালু হবে। এটা যদি ইনিশিয়ালি আমি -5 করে রাখলাম ধরো, তাহলে সেই ক্ষেত্রে তোমার টিআইটাও আলাদা হবে ইনভার্সন টেম্পারেচারটা। তাহলে ইনভার্সন টেম্পারেচারটা তোমার টি জিরোর উপরে নির্ভর করছে, এটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি। ঠিক আছে, এবার তো এখানে যে এটা তো হলো সিবেক ইফেক্ট। ঠিক আছে, এবার আমরা পড়বো যেটা নেক্সট ইফেক্ট, সেটা হচ্ছে পেল্টিয়ার ইফেক্ট। ওর জিনিসটা কি? পেল্টিয়ার ইফেক্টটা হচ্ছে, পেল্টিয়ার ইফেক্ট হচ্ছে সেম, আমি ডায়াগ্রামটা যদি বানাই, মানে এই জিনিসটাই যদি বানাতে চাই, তো তারপরে বলছি, মানে এটা সিবেক ইফেক্টের উল্টো আর কি। তাহলে ধরে নিলাম যে এটা আমার কপারেরটা, আর এইদিকে হচ্ছে তোমার আয়রনের মেটালটা, আর এখানে আয়রনের মেটালটা। এটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে কপার। দেখো সিবেক ইফেক্টে আমরা কি বলেছিলাম, সিবেক ইফেক্টে আমি বলেছিলাম যে এখানে ধরো কোল্ড টেম্পারেচার, এখানে হট টেম্পারেচার, তাহলে তুমি এটা যদি কানেক্ট করে দাও তাহলে দেখবে যে একটা ইএমএফ তৈরি হয়েছে আর এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা বলেছিলাম। এবার পেল্টিয়ার ইফেক্টে কি, পেল্টিয়ার ইফেক্টে ধরো এই ধরনের একটা দুই ধরনের বিভিন্ন ধরনের মেটাল নিয়েছি, মেটাল নেওয়ার পরে আমি এখানে ব্যাটারি লাগিয়ে দিয়েছি। এর আগে ব্যাটারি ট্যাটারি কিছু লাগাইনি, এখানে লাগিয়ে দিয়েছি আমি হচ্ছে ব্যাটারি। এবার ব্যাটারি লাগিয়ে দিয়েছি। তো ব্যাটারি লাগিয়ে দিলে দেখো পজিটিভটা এইদিকে লাগিয়েছি, এর মানে কারেন্টটা এইদিকে ফ্লো হবে, মানে এইদিকে ফ্লো হচ্ছে, তো এইদিকে ফ্লো হচ্ছে কারেন্টটা। ঠিক আছে, এবার দেখা গেছে কি, এই যখন আমি ব্যাটারির সুইচটা অন করলাম, তো দেখা গেল কি যে তোমার এই দিকের প্রান্তটা কি হচ্ছে, এই যে জাংশনটা এটা হয়ে গেছে হিটেড, মানে এটা গরম হয়ে গেছে। আর এই দিকেরটা হয়ে গেছে কুল ডাউন। ঠিক আছে, মানে এই দিকেরটা হচ্ছে কুলড হয়ে গেছে। তো এই ইফেক্টটাকে আমরা বলছি পেল্টিয়ার ইফেক্ট। তো পেল্টিয়ার ইফেক্টে কি হচ্ছে, আমরা কারেন্ট পাঠাচ্ছি, কারেন্ট পাঠালে দুটো জাংশনে টেম্পারেচারের ডিফারেন্স হচ্ছে। আর সিবেক ইফেক্টে কি হয়েছিল, যে টেম্পারেচারের ডিফারেন্স ছিল, ঠিক আছে, টেম্পারেচারের ডিফারেন্স ছিল, আর তার জন্য একটা কারেন্ট ইএমএফ তৈরি হয়েছিল, কারেন্ট যাচ্ছিল। তাহলে পেল্টিয়ার ইফেক্ট আর সিবেক ইফেক্টের মধ্যে বেশি ডিফারেন্সটা বোঝা গেছে। আচ্ছা, এবার দেখো আহ, এই ছবিটা দেখো, এই ছবিটাতে আমি কারেন্টের ডাইরেকশনটা দিইনি কিন্তু এখনো। ঠিক আছে, কারেন্টের ডাইরেকশনটা দিইনি। তো একটা কোশ্চেন আসতে পারে, তাহলে এখানে যে আপনি বলছেন যে আহ, এখানে টেম্পারেচারের ডিফারেন্স আছে, তো কারেন্ট একটা যাবে, তো কারেন্টটা কোন দিকে যাবে? তো সেটা আমরা পেল্টিয়ার ইফেক্ট থেকে বুঝতে পারবো। দেখো এখানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তো এই যে এটা হচ্ছে হট হয়েছে, এটা হিট হয়েছে। আচ্ছা, এর আগের ছবিটাতে দেখো, এটা আমরা হট করেছিলাম, এটা হট করেছিলাম, তো নিশ্চয়ই এখানে যে দিক থেকে আসছে কারেন্টটা তার উল্টো দিকে যাওয়ার কথা। ঠিক আছে, মানে এখানে যে কারেন্টটা যাবে, এখানে তাহলে কারেন্টটা যাবে হট জাংশন হয়ে এই দিকে যাবে। সিবেক ইফেক্টে পেল্টিয়ারে এইদিকে আসছে না ব্যাটারিটা লাগালে,
তো এখানে উল্টো দিকে যাবে, মানে কপার ওয়্যার থেকে আয়রনের ওয়্যারের দিকে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার পেল্টিয়ার ইফেক্টটা বোঝা গেছে কি জিনিসটা? আছো কি? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। স্যার আছি। হ্যাঁ, মানে পেল্টিয়ার ইফেক্টটা বোঝা গেছে কি, ব্যাটারি মানে উল্টো, সিবেকের উল্টো আর কি। হ্যাঁ আচ্ছা স্যার। এইবার হ্যাঁ ঠিক আছে, মানে পেল্টিয়ার ইফেক্টে কি হচ্ছে, আমরা এখানে কারেন্ট পাঠাচ্ছি আর টেম্পারেচার ডিফারেন্স পাচ্ছি। আর সিবেকে কি ছিল, ওখানে আমরা টেম্পারেচার ডিফারেন্স করেছিলাম, কারেন্ট পাচ্ছিলাম। তো যাই হোক না কেন, মানে এগুলো রিভার্সিবল প্রসেস তাহলে। এর মানে সিবেক ইফেক্ট বলো বা পেল্টিয়ার ইফেক্ট বলো, এগুলো উভয়মুখী। মানে তুমি কারেন্ট পাঠালে হিট ডিফারেন্স হবে, টেম্পারেচার ডিফারেন্স হবে, আর টেম্পারেচার ডিফারেন্স রাখলে তুমি কারেন্ট পাবে। তাহলে এগুলো, এই জন্য আমরা বলছি এগুলো রিভার্সিবল, উভয়মুখী প্রক্রিয়া। তাহলে পেল্টিয়ার আর সিবেকটা হচ্ছে রিভার্সিবল, বাট এটা আগে বলে দিয়েছি, জুল হিটিং যেটা ছিল ওটা ইরিভার্সিবল ছিল, জুল হিটিংটা ইরিভার্সিবল ছিল। আচ্ছা, এবার পেল্টিয়ার ইফেক্ট থেকে আমরা এটা করব যে পেল্টিয়ার কোএফিসিয়েন্ট নামে একটা জিনিস আছে, ওই জিনিসটাকে ওটা পড়ি। পেল্টিয়ার ইফেক্টটা বোঝা গেলে কোএফিসিয়েন্টটা বোঝা যাবে। এখানে আমরা পড়বো পেল্টিয়ার কোএফিসিয়েন্ট। মানে তার জন্য আমাকে এই ছবিটা লাগবে আর কি, তার জন্য এটা কপি করে নিই। পেল্টিয়ার কোএফিসিয়েন্টটা পড়ে দিই, তারপরে কোশ্চেন আছে, কোশ্চেনগুলো করব। পেল্টিয়ার কোএফিসিয়েন্ট, এটাকে আমরা পাই দিয়ে ডিফাইন করি, ঠিক আছে। পাই, পাই মানে 22/7, ওটা নয়। এখানে পেল্টিয়ার কোএফিসিয়েন্টটাকে পাই দিয়ে বলছি আর কি। তো এই পেল্টিয়ার কোএফিসিয়েন্টটা কি, এই জিনিসটা বুঝতে হবে। তো দেখো এখানে কি হচ্ছে, আমরা, এটা তো পেল্টিয়ার ইফেক্টের ডায়াগ্রাম। আচ্ছা একটা জিনিস বলে দিই, যে এই যে দুটো ডিসিমিলার মেটাল আমরা জাংশন তৈরি করছি না, তো এটাকে আমরা বলি কি বলতো, থার্মোকাপল। থার্মোকাপল। তাহলে ওই জাংশন মানে ডিসিমিলার মেটাল যখন আমরা জয়েন করছি, তাহলে যে কাপলটা তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা থার্মোকাপল। তাহলে থার্মোকাপল কোথাও শুনে নিলে মানে অবাক হবে না, এই জিনিসটাই থার্মোকাপল। আচ্ছা, পেল্টিয়ার কোএফিসিয়েন্টটা কি, যে এখানে যে কারেন্ট যাচ্ছে এর মানে কি চার্জ ফ্লো হচ্ছে। তাহলে ইউনিট চার্জ ফ্লো হলে, কি বলছি, যে ইউনিট চার্জ যদি ফ্লো হয়, ইউনিট চার্জ মানে ধরো পার কুলম আর কি, 1 কুলম বলে দিচ্ছি। ইউনিট চার্জ যদি ফ্লো হয় এই জাংশনের মধ্যে দিয়ে, তাহলে কি পরিমাণ হিট এনার্জি ইভলভ হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে,
কি পরিমাণ হিট এনার্জি ইভলভ হচ্ছে, ইভলভ মানে উৎপন্ন হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে। অ্যাবজর্ব হওয়া মানে কি? ঠান্ডা হওয়া। তাহলে অ্যাবজর্ব হওয়া মানে কোল্ড হওয়া, আর ইভলভ হওয়া মানে উৎপন্ন হওয়া, মানে হিট হওয়া, হিটেড, তাই না? কারণ একটা জাংশনে হিট হয়, অন্যটাতে কুল ডাউন হয়। তাহলে ইউনিট চার্জ যদি ফ্লো হয় সার্কিটটার মধ্যে দিয়ে বা ওই জাংশনটার মধ্যে দিয়ে, তাহলে কি পরিমাণ হিট এনার্জি অ্যাবজর্ব হবে বা কি পরিমাণ হিট এনার্জি ইভলভ হবে, ঠিক আছে, যখন ইউনিট চার্জ ফ্লো হচ্ছে, তো সেইটাকে আমরা বলছি পেল্টিয়ার কোএফিসিয়েন্ট। সেটাই কি বলছি? পেল্টিয়ার কোএফিসিয়েন্ট। আর এই পেল্টিয়ার কোএফিসিয়েন্টটাকে আমরা পাই দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এটাকে বলছি কি? পেল্টিয়ার কোএফিসিয়েন্ট, পাই। তাহলে পেল্টিয়ার কোএফিসিয়েন্ট মানে তোমাকে এটা বুঝতে হবে যে যদি আমি ধরো পেল্টিয়ার কোএফিসিয়েন্টের ভ্যালুটা সাপোজ ধরে নাও 5, তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে তুমি যদি 1 কুলম চার্জ পাঠাও, ঠিক আছে, তাহলে 5 জুল এনার্জি এখানে হিট এনার্জি উৎপন্ন হবে, এরকম এর মানেটা, পেল্টিয়ার কোএফিসিয়েন্টের মানেটা। তো 1 কুলম পাঠালে ওটা হলো। এবার সাপোজ ধরো আমি Q কুলম পাঠাচ্ছি, এখানে চার্জ হচ্ছে Q কুলম পাঠাচ্ছি, তাহলে Q কুলম যদি পাঠাও, ঠিক আছে, Q কুলম যদি পাঠাও, তাহলে টোটাল এনার্জি কত উৎপন্ন হবে? পাই ইন্টু কিউ, ঠিক আছে, Q কুলম পাঠালে পাই ইন্টু কিউ হবে। আচ্ছা, এই যে এনার্জি ডিফারেন্স হচ্ছে, তো এটা ইএমএফ যে দিয়েছি, যে ইটা দিয়েছি, এটা ব্যাটারিটা, সেটা যদি ই হয়, তাহলে এই ইটা মানে আমরা কি জানি যে এই এনার্জিটা কি হয়? ওয়ার্ক হয়, এটা কিউ ইন্টু ভি হয় না? ওয়ার্ক ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তাহলে এখানে ভিটা ই এর কাজ, ইএমএফটা বলছি, ব্যাটারিটার ভোল্টেজটা, তো সেটা ধরে নাও ই, মানে ভি এর জায়গায়, আর কিউ পরিমাণ চার্জ যাচ্ছে, তাহলে এটা ইন্টু কিউ হলো, তাহলে এই দুটো সমান হবে। তাহলে দেখো, আমি যদি এখানে দেখি, তাহলে কিউ কিউ কেটে যাবে, তাহলে পাই ইজ ইকুয়াল টু কি হলো? এটা হলো পাই ইজ ইকুয়াল টু ই। এর মানে কি? এর মানে পেল্টিয়ার কোএফিসিয়েন্টটা, পেল্টিয়ার কোএফিসিয়েন্ট এর ভ্যালুটা, এর ভ্যালুটা ইএমএফ এর সাথে সমান, ঠিক আছে, ইএমএফ এর সাথে সমান হচ্ছে, ইকুয়াল, ঠিক আছে, নিউমেরিক্যালি। বাট এদের ইউনিটগুলো আলাদা। এটার ইউনিট কি? ইএমএফ এর ইউনিট কি হবে? ভোল্ট হবে, এটা ভোল্ট হবে। আর পাইয়ের কি? এটা তো এনার্জি, তো এটার ইউনিট কি হবে? জুল পার কুলম। কারণ কি? দেখে দেখ কি পরিমাণ এনার্জি যাচ্ছে, ওই কি পরিমাণ এনার্জি উৎপন্ন হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে যদি 1 কুলম চার্জ পাঠাও সেটা, তাহলে এর এনার্জি কি হবে? জুল পার কুলম। তাহলে এর মানে ভ্যালুটা দুটোর সেম, কিন্তু এককগুলো আলাদা আলাদা, এটা একটু দেখতে হবে। এটা জুল পার কুলম পাইয়ের যে একক, আর ই হচ্ছে ভোল্ট, আর দুটো নিউমেরিক্যালি সেমই। এটা আমরা তো জানি না, জুল পার কুলম মানে ভোল্টই। ভি ইকুয়াল টু মানে ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, তাহলে ভোল্ট এইদিকে, এদিকে জুল পার কুলম, ওই জিনিসটা এখানেও হচ্ছে। তাহলে এটা নিউমেরিক্যালি, তাহলে পেল্টিয়ার কোএফিসিয়েন্টটা বোঝা গেছে কি? পেল্টিয়ার কোএফিসিয়েন্ট মানে যদি ইউনিট কুলম মানে ইউনিট চার্জ ফ্লো হয় ওই সার্কিটটার মধ্যে দিয়ে, তাহলে কি পরিমাণ হিট এনার্জির ইভলভ হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে, ওই জিনিসটা। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেরিভেশনটা নেই, করতে হবে না, ওটা শুধু আমি রেজাল্টটা বলে দিচ্ছি যে থার্মোডাইনামিক্স যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে একটা রেজাল্ট পাই, সেটা হচ্ছে কি ওই জিনিসটা। তো এই যে পেল্টিয়ার কোএফিসিয়েন্ট যেটাকে আমরা বলছি পাই,
তাহলে আমরা যদি থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করি, ইফ উই অ্যাপ্লাই থার্মোডাইনামিক্স, তাহলে এই পাই এর ভ্যালুটা যেটা হয় সেটা হচ্ছে টি টাইমস ডিটি ডিই, সরি, ডিই ডিটি। ইটা কি? ইটা হচ্ছে থার্মো ইএমএফটা, ঠিক আছে? ই হচ্ছে থার্মো ইএমএফ, ওই গ্রাফে যেটা বলেছিলাম, ঠিক আছে? তো এটা কেন আমি বললাম, এটা বলার কারণ হচ্ছে এখান থেকে এক ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? কি কোশ্চেন আসতে পারে? যে ধরো তোমার একটা গ্রাফ দেওয়া আছে, এইদিকে ধরো টেম্পারেচার আছে, ঠিক আছে? আর এইদিকে ধরো ডিই ডিটি, মানে এই ডিই ডিটিটা দেওয়া আছে। আর তোমার ধরো এরকম একটা গ্রাফ দেওয়া আছে, ধরো এরকম একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে? তো এবার এই গ্রাফটা থেকে তোমাকে বলে দিয়েছে যে তুমি গ্রাফটা ভালো করে দেখো, আর দেখে তুমি বের করো যে পেল্টিয়ার কোএফিসিয়েন্টটা কত হবে। তাহলে কি করতে হবে বলো? তাহলে দেখো পাই ইজ ইকুয়াল টু, আমরা জানি টি ইন্টু ডিই ডিটি। এর মানে টি মানে এই জিনিসটা এইদিকে, আর ডিই ডিটি মানে এইদিকে, এর মানে এরিয়াটা বের করতে হবে। মানে এখান থেকে তুমি একটা এটার সোজা টানবে, টেনে এখানে একটা টানলে একটা রেক্ট্যাঙ্গেল হলো আর একটা ত্রিভুজ হলো। তাহলে এই যে এরিয়াটা দিবে তোমার পুরোটা, সেই এরিয়াটা দিবে তোমার পাই এর ভ্যালু, এরিয়াটা দিবে পাই মানে পেল্টিয়ার কোএফিসিয়েন্টের। তো এই ধরনের একটা কোশ্চেন পসিবিলিটিস আছে যে আসতে পারে, ঠিক আছে? তো এটা একটু বলে মানে বলে দিলাম খালি জেনে রাখার জন্য, বাট এই রিলেশনটা মনে রাখবে, ঠিক আছে? ঠিক আছে। তো থিওরি, আচ্ছা, আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে তোমার সিবেক সিরিজ নামে, ওটা আমি একটু বলে দিই। বাহ, অনেক লেট করে আসছি, এখন কিছুই বুঝতে পারবে না। সিবেক সিরিজ এটা বলে দিই, এটাই লাস্ট, তারপরে আমি কোশ্চেনে ঢুকবো। আচ্ছা, আগে আমি কয়েকটা জিনিস লিখে দিই, যেমন ধরো বিসমাথ বলছি, ঠিক আছে? তারপরে নিকেল বলছি, কোবাল্ট বলছি, প্ল্যাটিনাম বলছি, কপার বলছি, ম্যাঙ্গানিজ, তারপরে এইচজি, মার্কারি, টিন, তারপরে এইউ গোল্ড, টিনের পরে গোল্ড, এইউ, এজি, তারপরে জিঙ্ক, ক্যাডমিয়াম, আয়রন, অ্যাসবেস্টস, অ্যান্টিমনি আর টেলুরিয়াম। তো এগুলো যে আছে, ঠিক আছে, এইগুলো কিছু মেটাল আছে, হ্যাঁ। আহ, মানে সিবেক যে ছিল না, ও ইনভেস্টিগেট করে এগুলো একটা সিরিজ বানিয়েছে, মানে এইভাবে অর্ডার করে একটা লিখেছে এই লোকটা, সিবেক যে লোকটা ছিল। এবার কেন লিখেছে? তার কারণ হচ্ছে যে এই মানে এগুলোর মধ্যে যে কোনো দুটো আমি ইউজ করতে পারি, ধরো বিসমাথ নিলাম আর কোবাল্ট নিলাম, ঠিক আছে? এটা একটা একটা নিতে পারি, ঠিক আছে? বা আমি এটাও নিতে পারি,
যে বিসমাথ নিলাম ধরো, আর এইচজি নিলাম, তাহলে কোনটার মধ্যে ডিফারেন্সটা বেশি আছে? হ্যালো, বিসমাথ কোবাল্ট আর বিসমাথ এইচজির মধ্যে ডিফারেন্সটা কোথায় বেশি আছে? দূরে কে আছে দূরে? আর ইউ ফলোইং? দেখো আমি বলছি, আমার কোশ্চেন হচ্ছে যে ধরো আমি দুটো থার্মোকাপল বানাচ্ছি। একটাতে আমি নিয়েছি ধরো বিসমাথ, আর একটা জাংশনে নিয়েছি ধরো আহ, ধরো কোবাল্ট নিয়েছি, ঠিক আছে? আর একটা ধরো আমি অন্য নিয়েছি, যে নিকেল নিয়েছি, ধরো নিকেল, আর নিয়েছি নিকেল আর ক্যাডমিয়াম নিয়েছি ধরো। তাহলে দেখো, এখানে বিসমাথ আর কোবাল্টের মধ্যে এইটুকু ডিফারেন্সটা আছে, মানে এতটা দূরাদূরি আছে এই সিরিজটা। আর নিকেল আর ক্যাডমিয়াম যদি দেখি, তাহলে এখানে নিকেল এখানে আছে আর ক্যাডমিয়াম এইদিকে আছে। তাহলে নিকেল আর ক্যাডমিয়ামের মধ্যে ডিফারেন্সটা এতটা আছে। কারা দূরে আছে, কোন পেয়ারটা দূরে দূরে আছে, বেশি দূরে আছে? নিকেল ক্যাডমিয়াম স্যার। নিকেল আর ক্যাডমিয়ামের, হ্যাঁ। তো এই সিরিজটার ফায়দা হচ্ছে এটাই, যে এখান থেকে দেখে আমি বুঝতে পারবো যে যেটা বেশি দূরে আছে না, তো সে বেশি থার্মো ইএমএফ জেনারেট করবে, মানে এ থার্মো ইএমএফ এর ভ্যালুটা এর বেশি হবে, আর এর থার্মো ইএমএফ এর ভ্যালুটা কম হবে। তো সিবেক সিরিজটা কি তাহলে? সিবেক সিরিজটা হচ্ছে এই যে মেটালগুলোর একটা সিরিজ, যে যে একটা অর্ডারে সাজানো হয়েছে। এখানে আমি যে কোনো দুটো মেটালকে নিয়ে যদি আমি থার্মোকাপল বানাই, তাহলে ওর মধ্যে মানে কি পরিমাণ থার্মো ইএমএফ জেনারেট হবে, সেটা ডিপেন্ড করছে যে এরা কতটা দূরে দূরে আছে। যে বেশি দূরে থাকবে সে বেশি থার্মো ইএমএফ জেনারেট করবে, আর যে কাছাকাছি থাকবে সেখানে কম থার্মো ইএমএফ জেনারেট হবে। এটা হচ্ছে সিবেক সিরিজ, এটা একটু বলার ছিল। ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এক দুটো কোশ্চেন নিয়ে আসি। দেখো আমি এখন কোশ্চেনগুলো সব খালি এমসিকিউ করে দিচ্ছি, আর বাকিগুলো তোমরা করবে, আমি বলে দেবো কীভাবে করবে, এখনই বলে দিচ্ছি। আমি এটা পিডিএফটা আজকেরটা শেয়ার করে দেবো। যেমন এখানে এই কোশ্চেনটা দেখো, এটা আমরা করলাম যে ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার হলে নিউট্রাল টেম্পারেচার, টেম্পারেচার ইনভার্সন, পেল্টিয়ার, হ্যাঁ পেল্টিয়ার কোএফিসিয়েন্টটা বের করবে। কিন্তু এখানে দেখো তোমাদের থমসনটা থমসনটা যেটা আছে, থমসনটা করার দরকার নেই, এটা সিলেবাসে নেই, ঠিক আছে? তো পেল্টিয়ারটা কিভাবে করতে হয় আমি তো আহ, বলেই দিলাম। মানে পাইটা কি হয়, এখানে পেল্টিয়ার কোএফিসিয়েন্ট পাইটা বের করার জন্য টি ডিই ডিটি করবে। এবার কোশ্চেন ব্যাপারটা হচ্ছে যে এখানে টিটা হচ্ছে কেলভিনে, টিটা কেলভিনে মানে অ্যাবসলিউট টেম্পারেচার, আর এখানে স্মল টিটা যেটা সেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে। তো তোমাকে যেটা করতে হবে যে টি ইকুয়াল টু স্মল টি প্লাস 273 বসাতে হবে। এখানে টি ইকুয়াল টু স্মল টি প্লাস 273 বসা, তারপরে ডেরিভেটিভটা করবে আর কি। তারপরে যেটা আসবে সেটা। এটা একটা কোশ্চেন হলো। আর ওই থিওরিটা রিলেটেড এখানে কিছু একটা মানে নিউমেরিক্যাল আছে। এখানে এটা নিউমেরিক্যাল আছে, সেই নিউমেরিক্যালটা করে নিতে পারবে। তাহলে ওখানে বি আর এ, আলফা আর বিটার ভ্যালুগুলো বসিয়ে দিবে। আমরা এ বি দিয়ে করলাম,
এখানে আলফা বিটার ভ্যালুগুলো বসিয়ে দিবে খালি, তাহলে হবে। আর একটা জিনিস যেটা ভালো সেটা নিয়ে আসছি এখানে, এগুলো আমরা এখন করব। কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো এখনই করে নিচ্ছি, তারপরে ছেড়ে দেবো। হ্যাঁ, হয়ে গেছে। দেখো এখানে, দেখো তো কোনটা কি হবে। থার্মো ইএমএফ ইজ অফ দ্য অর্ডার অফ, কোন অর্ডারে আসে? মিলি ভোল্ট, মাইক্রোভোল্ট, ভোল্ট, মেগাভোল্ট। মেগাভোল্ট এত বেশি আসে না, মিলি ভোল্টে আসে, এই জন্য একটা ডাটা দিয়েছিলাম, ঠিক আছে। আর দ্য গ্রাফ বিটুইন থার্মো ইএমএফ অ্যান্ড টেম্পারেচার অফ হট জাংশন ইজ, মানে গ্রাফটা কীরকম হয়? গ্রাফটা এরকম হয়, তাহলে কি হবে? ওটা প্যারাবোলা হয়। পেল্টিয়ার ইফেক্ট, পেল্টিয়ার ইফেক্টটা কি? রিভার্সিবল, ইরিভার্সিবল, নিউট্রাল, নট নন। রিভার্সিবল। জুল ইফেক্টটা ইরিভার্সিবল। তারপরে এটা দেখো, এটা একটু মনে হয় জুম করতে হবে নাকি, থাক। বলছি অ্যাট নিউট্রাল টেম্পারেচার থার্মো ইলেকট্রিক পাওয়ার ডিইডিটি ইজ কি? নিউট্রাল টেম্পারেচারে ডিইডিটিটা কি হয়? তাহলে গ্রাফটা মনে করো। গ্রাফটা এরকম ছিল, আর এখানে হচ্ছে নিউট্রাল টেম্পারেচারটা এটা। তাহলে ডিইডিটি মানে স্লোপটার কথা বলছে, তাহলে এখানে স্লোপটা কত অ্যাঙ্গেল হয়? স্লোপটা কত হয় এখানে? ডিইডিটা জিরো করেছিলাম না, তাহলে এখানে এটা জিরো হবে, ঠিক আছে, স্লোপটা হবে জিরো। মানে এইদিকে যদি ই হয় আর এটা, তাহলে ডিইডিটিটা জিরো, কারণ ডি চেঞ্জই হচ্ছে না এখানে, নিউট্রালে হরাইজন্টাল হয়ে যাচ্ছে। তারপরে অ্যাকর্ডিং টু পেল্টিয়ার ইফেক্ট কি বলছে? অ্যাকর্ডিং টু পেল্টিয়ার ইফেক্ট when current is passed through a thermocouple, একটা থার্মোকাপলের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, তো পেল্টিয়ার ইফেক্টে হিট ইজ অ্যাবজর্বড এট বোথ দ্য জাংশন, দুই জাংশনেই বলে হিট অ্যাবজর্ব হয় না। হিট ইজ ইভলভ এট বোথ, দু জায়গায় হিটের ইভলভ হয় না। হিট ইজ অ্যাবজর্ব এট, হিট ইজ ইভলভ এট ওয়ান জাংশন অ্যান্ড অ্যাবজর্ব এট আদার, ইয়েস। একটা জায়গায় হিটের প্রডিউস হয় আর একটা হিট সিঙ্ক হয়, তাহলে সিটা হবে। এখানে দেখো বিলো নিউট্রাল টেম্পারেচার, মানে নিউট্রাল টেম্পারেচারের নিচে, কম, মানে এইদিকে, এই পোর্শনটার কথা বলছি। থার্মো ইএমএফটা কি হয়? ইটা কি হয়, বাড়ছে না কমছে? বিলো নিউট্রাল টেম্পারেচার ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার ডিফারেন্স অফ জাংশন, তাহলে ইনক্রিজেস হচ্ছে না। স্যার আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, আমিও ছেড়ে দেবো, বুঝতে পারছি। আর কয়েকটা এগুলো খালি। আচ্ছা, এটা থমসনেরটা করতে হবে না। আহ, এটা কি বলছে? এটাও দরকার নেই, এটাও থমসনের কোশ্চেন। আচ্ছা, আর এখানে যদি দেখো, এই যে এই কোশ্চেনটা তুমি পাবে সিবেক সিরিজটা ইউজ করে। দেখো এখানে এসবি আর বিসমাত আছে, আর এফই কপার আছে, তো কোনটার ক্ষেত্রে ইএমএফটা বেশি হবে? কি আছে? এসবি বিসমাত আর এফই কপার, তাহলে সিবেক সিরিজটা আমি নিয়ে আসি তো। স্যার সিরিজটা মুখস্থ করতে হবে? হ্যাঁ, মানে একটু আইডিয়া থাকলে এই ধরনের কোশ্চেনগুলো করা যাবে আর কি। এসবি বিসমাত, এই যে বিসমাত এখানে, আর এসবিটা কোথায় গেল? এখানে অনেক ডিফারেন্স দেখো, এসবি বিসমাত। তাহলে যেখানে বেশি ডিফারেন্স সেটা কি হবে? সেটার ইটাও বেশি, মানে ই ওয়ানটা বেশি হবে, গ্রেটার দেন ই টু। মানে তুমি সিরিজটা একটু পরীক্ষার আগের দিন হলো দেখে গেলে, মানে একটু রাফ আইডিয়া নিয়ে গেলে, তাহলে যদি আসে তো পেরে যাবে, এটাই বলছি। তারপর বলছে হুইচ অফ স্যার দ্য একটু ফলোইং। হ্যাঁ আজকে যে ক্লাসটা হলো স্যার একটু দিয়ে দিবেন স্যার সকালে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, দিয়ে দেবো, হচ্ছে রেকর্ডিং। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, গিভিং ব্রিফ রিজন।
বোথ পেল্টিয়ার অ্যান্ড জুল ইফেক্ট আর রিভার্সিবল? না না না, পেল্টিয়ারটা রিভার্সিবল বাট জুলটা ইররিভার্সিবল, তাহলে এটা তো হবে না, এটা ট্রু হবে, এই ফলস হবে, সরি। সিবেক ইফেক্ট ইজ ইররিভার্সিবল, এটাও ফলস, সিবেক ইফেক্টটা রিভার্সিবল। অ্যাবাভ নিউট্রাল টেম্পারেচার মানে নিউট্রাল টেম্পারেচারের পরে, মানে এই জিনিসটার কথা বলছে, নিউট্রাল টেম্পারেচারের পরে মানে কি, এটা এই রিজনটার কথা। দ্য থার্মো ইএমএফ ডিক্রিজেস উইথ ইনক্রিজ অফ দ্য টেম্পারেচার, তাহলে থার্মো ইএমএফ ডিক্রিজ হচ্ছে, ঠিকই আছে। বিটুইন 0 অ্যান্ড অ্যাগেইন ইনক্রিজেস ইন সেম ডাইরেকশন, বলছে এটা ডিক্রিজ হচ্ছে তারপরে অ্যাগেইন ইনক্রিজ হবে, এইভাবে বলছে। তো এটা আরও আসলে অ্যাগেইন ইনক্রিজ হয় না, সেম অ্যাগেইন ইনক্রিজ হয়, মানে অ্যাগেইন ইনক্রিজ হয় বাট ওটা সেম ডাইরেকশানে হয় না, এটা ফলস হবে। মানে আসলে গ্রাফটা যদি আমরা আরও হিট বাড়াতেই থাকি তাহলে এইভাবে হবে, ঠিক আছে, এভাবে হবে, তারপরে আবার এইভাবেই যাবে, বাট এটার ডাইরেকশনটা উল্টো হয়ে যাবে, মানে কারেন্টটা যদি আগে এদিক থেকে এদিকে যাচ্ছিল, এখন কারেন্টটা এই দিক থেকে এইদিকে আসবে, কিন্তু এখানে বলছে কি সেম ডাইরেকশন হবে, তো সেম ডাইরেকশনের জন্য ফলস হয়ে গেছে। এখানে যদি অপোজিট ডাইরেকশন দিত তাহলে ঠিক হতো, অপোজিট হবে, এটা হলো। আচ্ছা, থার্মো ইএমএফ ইন এ থার্মোকাপল ইজ গিভেন বাই এটা নিউট্রাল টেম্পারেচার এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এটা বের করবে, মানে টিএনটা বের করবে, হ্যাঁ। আর থার্মো ইএমএফ ইজ মেজার্ড বাই, এটা হবে পটেনশিওমিটার, মানে পটেনশিওমিটার কেন, ভোল্টমিটার কেন হলো না? তার কারণ হচ্ছে যে এখানে যে ভোল্টেজটা আছে সেটা অনেক মিলি ভোল্ট অর্ডারে, তো এই জন্য একুরেটলি মেজার করার জন্য পটেনশিওমিটার আমরা ইউজ করি। ঠিক আছে, তো আজকে এই অবধিই থাক, অনেকটা পড়া হলো।